প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করার জন্য। আসলে সকালে কারেন্ট ছিল না, কারেন্ট প্রায় 1টা 1:30 পর্যন্ত কারেন্ট ছিল না, তাই আমি তোমাদের ক্লাস দিতে পারিনি। এই জন্য আমার একটু লেট হয়ে গেছে। তো আমি আজকে এই তোমাদের প্রোগ্রামিংয়ের গতদিন যে ক্লাসটা করিয়েছিলাম, আজকে তার প্রোগ্রামিংয়ের যে ফুল যে থিওরিটিক্যাল বেস জিনিসটা আছে সেগুলো আমি কমপ্লিট করব। তোমরা যদি গত ক্লাসটা না বুঝে থাকো তাহলে গত ক্লাসটা আবার একটু কষ্ট করে দেখে নিবে, কারণ গত ক্লাসের সাথে আজকের ক্লাসটা একটু রিলেটেড। যদি আজকের ক্লাসটা তোমরা না বুঝো তাহলে কিন্তু ফর লুপ দিয়ে কোনো অঙ্ক পারবা না। ঠিক আছে, গত ক্লাসে আমরা শুধুমাত্র এই লুপের যে স্ট্রাকচার বা যে সিরিজ বা ওই যে ধারার সমষ্টি বা ধারার গুণফল নির্ণয়ের জন্য আমরা কিভাবে কাজ করব, মানে যদি আমি বলেছিলাম যে যদি ধারার সমষ্টি বা সিরিজের কোনো অঙ্ক হয়, ধারার সমষ্টি বা সিরিজের কোনো অঙ্ক হয়, তাহলে আমাদেরকে লুপের অঙ্ক করতে হবে। ঠিক আছে, কারণ 1+2+3+4+ এই ধরনের ডট 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 এন, এই যে ধারার অঙ্কর, এটা যদি আমাদের দেন, আমাদের যদি বলে যে এটার সাম বা যোগফল নির্ণয় করার জন্য, তখন আমরা একই কাজ বারবার করতে হবে। আর এই জন্যই এই ধরনের অঙ্ককে বা ধারা সমষ্টির অঙ্ককে লুপের অঙ্ক বলা হয়, আমি বলেছিলাম। ঠিক আছে, তো এই লুপের অঙ্কগুলো করার জন্য আমি বলেছিলাম যে 3টা সূত্র বা 3টা স্ট্রাকচার মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। একটা আমি বুঝিয়ে দিয়েছিলাম যে একটা ফর লুপ। ঠিক আছে, একটা ফর লুপ, এটা যেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। এরপরে আছে একটা হোয়াইল লুপ। দেখো, ফর লুপ এবং হোয়াইল লুপের মাঝে তেমন কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, যেমন ফর লুপের মধ্যে ফর, এটা বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের এফ হবে। বড় ফরের ভিতরে আছে, ফরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে ইনিশিয়াল ভ্যালু, সেমিক্লন, কন্ডিশন, সেমিক্লন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আছে। ঠিক আছে, তো এই যে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এবং নিচে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে আমি এই যে কন্ডিশন মিললে, ঠিক আছে, আমরা যে কাজটা করব সেটাই হলো এখানে স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কাজ আর কি। আচ্ছা, তো হোয়াইল লুপের ক্ষেত্রে এই ফর লুপের যে জিনিসগুলো আছে, হোয়াইল লুপের ক্ষেত্রেও সেমগুলাই হবে। ঠিক আছে, কারণ লুপের স্ট্রাকচারে বা সূত্রের মধ্যে যে আমরা ইনপুট দিব, ইনপুটের মধ্যে কোনো ডিফারেন্স নাই। প্রত্যেকটা অঙ্ক, যেমন যে কোনো ধারার অঙ্ক যদি দেয়, আমি ফর লুপ দিয়েও করতে পারবো, হোয়াইল লুপ দিয়ে করতে পারবো, তাহলে ইনপুটগুলো সেম হওয়ার কথা। ঠিক আছে, তো হোয়াইল লুপের মধ্যেও ইনিশিয়াল ভ্যালুই থাকবে, কন্ডিশনই থাকবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টই থাকবে, স্টেটমেন্ট থাকবে। তোমাদের আমি বলেছি যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট মানে কি, ইনক্রিমেন্ট কোনো ধারা আছে 1+2+3+ ডট ডট ডট, মানে এটা বৃদ্ধি পাচ্ছে, তো এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, তো এই জন্য ইনক্রিমেন্ট কত করে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা বসবে। আর ডিক্রিমেন্ট মানে হলো যদি ধারাটা উল্টা হয়, যেমন 100 তারপরে আসবে যদি 99 প্লাস 98 97 96, যদি এইরকম উল্টা ধারা হয়, তাহলে কিন্তু এই মানে ফার্স্ট ভ্যালু থেকে পরবর্তী ভ্যালুগুলা মান কমছে। তো এই জন্যই ইনক্রিমেন্ট, এটাকে ডিক্রিমেন্ট বলা হবে। তো ডিক্রিমেন্ট কত করে হচ্ছে সেটাই এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমি গতদিন এটা ধারণা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, তারপর আমি আবার আজকে একটু বলবো, কারণ আজকে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটাও একটু দিতেছি, কারণ এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সূত্র যদি মুখস্থ না রাখো তাহলে তোমরা যে কোনো অঙ্ক পারবে না, কারণ এখানে কোনো একটা প্রোগ্রামিং দিয়ে দিতে পারে ফর লুপ দিয়ে, তারপর তোমাদেরকে বলতে পারে যে তোমরা এই ফর লুপের অঙ্কটাকে হোয়াইল লুপের অঙ্কে কনভার্ট করো, অথবা বলতে পারে ডু হোয়াইল লুপের অঙ্কতে কনভার্ট করো। ঠিক আছে, তো জিনিস কিন্তু সেম। ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু থাকবে এই জায়গায়, হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু থাকবে হোয়াইলের উপরে। ঠিক আছে, যেমন ফর লুপের ভিতরে ছিল সবগুলো জিনিস, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে থাকবে ইনিশিয়াল ভ্যালু, তারপরে সেমিকলন, তারপরে নিচে থাকবে হোয়াইল, হোয়াইলের ভিতরে থাকবে শুধুমাত্র কন্ডিশন। এখানে ফর লুপের ভিতরে ছিল ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, কিন্তু হোয়াইল লুপের পরে যে প্রথমেই থাকবে কি, মানে ভিতরে একটাই থাকবে, সেটা হলো কন্ডিশন। তারপরে এই অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, নিচে স্টেটমেন্ট। স্টেটমেন্টের নিচে এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিতে হবে, মানে সেম জিনিস। ফর লুপের যেখানে ইনিশিয়াল ভ্যালু যা থাকবে, হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু সেম থাকবে। ফর লুপের ক্ষেত্রে একই অঙ্কের ক্ষেত্রে কন্ডিশন যদি যা থাকবে, হোয়াইল লুপের ক্ষেত্রেও কন্ডিশন সেমই থাকবে। ইনক্রিমেন্ট যদি হয় ফর লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রেও ইনক্রিমেন্টই হবে। ঠিক আছে, মানে অঙ্কতে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র জায়গা বদল করে আমাদেরকে লিখতে হবে। যদি আমাকে বলে যে ফর লুপের অঙ্কটা দেওয়া আছে, এটা হোয়াইল লুপের অঙ্কে কনভার্ট করো, তাহলে আমাদের কি করতে হবে, ফর লুপের ইনিশিয়াল ভ্যালুকে হোয়াইল লুপের যে জায়গায় ইনিশিয়াল ভ্যালু বসাতে হয় নিয়ম অনুযায়ী সেই জায়গায় বসাতে হবে। হোয়াইল লুপের যে জায়গায় কন্ডিশন বসাতে হয় নিয়ম অনুযায়ী, এইখান থেকে এই কন্ডিশনটা এই জায়গায় বসবে।
স্টেটমেন্টে যা আছে ফর লুপের সেম স্টেটমেন্ট, শুধুমাত্র জায়গা কোন জায়গাতে আছে সেই জায়গাতেই বসবে। ফর লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্ট যদি হয় বা ডিক্রিমেন্ট হয়, যেখান থেকে যেখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লেখা থাকে ওই জায়গা থেকে এটা নিয়ে এসে যেখানে হোয়াইল লুপের ক্ষেত্রে বসানোর প্রয়োজন সেখানে বসাতে হবে। ঠিক আছে, তো এইভাবেই হোয়াইল লুপের কাজ করতে হবে। হোয়াইল লুপে কোনো একটা অঙ্ক, তারপরে আছে আমাদের ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একটু মানে ডিফারেন্স আছে। ডিফারেন্স বলতে স্ট্রাকচারে ডিফারেন্স, কিন্তু ইনপুট যেগুলো ফর লুপে ছিল, যেগুলো হোয়াইল লুপে ছিল, সবগুলাই ডু হোয়াইল লুপেই আছে, এক্সট্রা কোনো জিনিস নাই এখানে। তো ডু হোয়াইল লুপের প্রথমেই ইনিশিয়াল ভ্যালু হোয়াইল লুপের মতো, তারপরে ডু এর ভেতরে কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, ডু এর পরে কোনো কন্ডিশন এখানে দেওয়ার লাগবে না। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে স্টেটমেন্ট, স্টেটমেন্টের নিচে আছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সেম টু সেম হোয়াইল লুপের মতোই। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা হোয়াইল লুপ দিতে হবে, হোয়াইল কন্ডিশন। ঠিক আছে, মানে ইনিশিয়াল ভ্যালু দিলাম, তারপরে ডু দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিলাম, এখানে সেমিকোলন দিলাম প্রত্যেকটা লাইনের শেষে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেটের পরে হোয়াইল কন্ডিশন দিয়ে সেমিকোলন। ঠিক আছে, তো এই স্ট্রাকচারগুলো আমাকে মুখস্থ করে লিখে রাখতে হবে, তোমাদের এটা মনে রাখতে হবে। মুখস্থ মানে মুখস্থ বলতে মুখস্থ টুটস্থ করে ফেলতে হবে। যদি ডু হোয়াইল লুপ দিয়ে, তাহলে আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা কীরকম ছিল, হোয়াইল লুপের স্ট্রাকচারটা কীরকম ছিল, ফর লুপের স্ট্রাকচারটা কীরকম ছিল। সিরিজের অঙ্ক মানেই ফর লুপের স্ট্রাকচার লাগবে, অথবা হোয়াইল লুপের স্ট্রাকচার লাগে, অথবা ডু হোয়াইল লুপের স্ট্রাকচার লাগবে। আমাদেরকে প্রশ্নে বলে দিতে পারে ফর লুপ দিয়ে অঙ্ক করো, অথবা হোয়াইল লুপ দিয়ে অঙ্ক করো, অথবা ডু হোয়াইল দিয়ে অঙ্ক করার জন্য। কিন্তু আমরা যদি কোনো কিছু না বলে দিই তাহলে আমরা ফর লুপ দিয়েও করতে পারি, যে কোনোটা দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়েও করতে পারি, ডু হোয়াইল দিয়েও করতে পারি, এটা আমাদের চয়েস। ঠিক আছে, তো সবচেয়ে সহজ হলো ফর লুপ দিয়ে অঙ্ক করা, কারণ ফর লুপের একটার ভিতরে সব কিছু চলে আসে। ফর লুপ দিয়ে আমরা অঙ্ক করতে পারলে হোয়াইল লুপ দিয়ে অঙ্ক করতে পারবো, ডু হোয়াইল দিয়ে অঙ্ক করতে পারবো, কারণ ফর লুপের ভেতরে যা যা জিনিস আছে সবগুলো জিনিস হোয়াইল লুপের ভেতরেই আছে, এক্সট্রা কোনো জিনিস এক্সট্রা কিছু নাই। হোয়াইল লুপের ভেতরেও সেম জিনিসই আছে, এক্সট্রা কোনো জিনিস নাই, শুধুমাত্র জাস্ট স্ট্রাকচারাল পরিবর্তন এখানে। তো আমরা ফর লুপ দিয়ে যদি অঙ্ক করি তাহলে বাকি সবগুলোই অঙ্ক করতে পারবো। ঠিক আছে, অথবা আমরা যে কোনোটা দিয়ে হোয়াইল লুপ দিয়ে অঙ্ক করলেও আমাদের কোনো সমস্যা নাই। শুধুমাত্র সূত্র তিনটাই আমাদেরকে মনে রাখতে হবে। যে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এই সূত্র তিনটা, ফর লুপের অঙ্ক পারতে হলে সূত্র তিনটা মুখস্থ টুটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, যাদের প্রোগ্রামিং দেওয়ার ইচ্ছা আছে বা প্রোগ্রামিং পরীক্ষায় আনসার করার ইচ্ছা আছে, আমার মনে হয় যে কঠিন লাগার কথা না। আমি যতটুকু এখন পর্যন্ত প্রোগ্রামিং পড়িয়েছি আমার মনে হয় না তোমাদের এত বেশি কঠিন লাগবে, যারা সবগুলো ক্লাস আমার ঠিক মতো করেছ। তো আমার এই যে এটা হলো প্রোগ্রামিংয়ের লাস্ট নিয়মের অঙ্ক, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমার মনে হবে আমার মনে হয় না যে এই অঙ্কর নিয়মগুলো তোমাদের কঠিন লাগবে, সূত্রগুলো জাস্ট মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রাখলে বাকি সব কিছুই পারা যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখি বা অঙ্ক দেখি এখানে, যেমন আমি যেখানে বুঝিয়েছিলাম যে আমাদের ইনিশিয়াল ভ্যালু এই ধারাটা যদি দেওয়া থাকে আমাদের পরীক্ষার হলে, ঠিক আছে, এই ধারাটা 1 + 2 + 3 + 4 +... n। ঠিক আছে, এটার ইনিশিয়াল ভ্যালু মানে আদিমান। আদিমান বলতে প্রথম মানটা বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু বলতে প্রথম মানটা বোঝানো হয়েছে এখানে। এই ধারাটা না দিয়ে অন্য কোনো ধারা দিলেও যে ধারাটা দিবে সেই ধারার প্রথমে যে মানটা থাকবে ওই মানটাই হবে কি ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, তো আমরা তো ইনিশিয়াল ভ্যালু প্রশ্নে লিখতে হবে, মানে সূত্রতে লিখতে হবে। এই জায়গাতে ইনিশিয়াল ভ্যালু লেখা যাবে না, এই জায়গাতে ইনিশিয়াল ভ্যালু কি আছে প্রশ্নেতে এইটা লিখতে হবে। তো আমরা এই ইনিশিয়াল ভ্যালু কি লিখবো, a = অথবা b = অথবা c, যে কোনো ভেরিয়েবল আমরা ইউজ করতে পারি, কারণ ওয়ানটা আমি সরাসরি 1 লিখতে পারবো না, এখানে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, তো 1 আমি যদি a ইউজ করি, এর কালারটা চেঞ্জ করে নিই, যদি a ইউজ করি তাহলে a = 1। ঠিক আছে, তারপরে সেমিকোলন দিলাম, তারপরে কন্ডিশন কি হবে এখানে দেখো, 1 থেকে শুরু হয়েছে, 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, 3 এর পরে 4 আসছে, ... n পর্যন্ত গেছে, n পর্যন্ত মান। ঠিক আছে, n সহ, কিন্তু n এর পরে আর কোনো মান নাই, মানে n এর ছোট এবং n এর সমান সবগুলা মান এখানে যোগ হয়েছে। তাহলে তো এই স্ট্রাকচারটাই এখানে মেইন। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এখানে মেইন, মানে এখানে যদি আমি প্রথমটার ইনিশিয়াল ভ্যালুতে a ব্যবহার করি ভেরিয়েবলে, তাহলে কন্ডিশনের ক্ষেত্রেও এই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো a <= n, গ্রেটার দেন দিয়েছি, এখানে হবে a <= n। ঠিক আছে, মানে n এর থেকে ছোট এবং n এর সমান যতগুলো মান আছে সবই এখানে, মানে কন্ডিশনের ভিতরে কন্ডিশন এটাই হবে, মানে কন্ডিশনটা হবে এরকম যে a <= n। ঠিক আছে, এইটাই হবে আমাদের মূল কন্ডিশন। ঠিক আছে, তো এটাই হলো আমাদের মূল কন্ডিশন। ঠিক আছে, এটাই হলো আমাদের মূল কন্ডিশন। তো এই কন্ডিশনটা এইভাবেই বসবে। তো
পরীক্ষার সময় প্রশ্নে যদি বা ওইটার ডিফারেন্ট কোনো প্রশ্নে যদি দেওয়া থাকে যে n এর মান দেওয়া থাকে 100, এখানে n না দিয়ে যদি 100 দেওয়া থাকে তাহলে আমি কিভাবে করব? তাহলে এখানে n তো আসবেই না, n এর জায়গায় কি আসবে? জাস্ট 100 আসবে, আর কোনো কিছু করার নাই, বাকি সব কিছু সেম। ঠিক আছে, বাকি সব কিছু সেম। তো গেল এটা আমাদের কন্ডিশনের পালা। কন্ডিশনের পরে আসতেছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে যে মানটা 1 থেকে 100 পর্যন্ত গেছে, 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, এটা অবশ্যই মানে বাড়ছে। ঠিক আছে, ইনক্রিমেন্ট হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, বাড়ার ইংরেজিটা হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে মানগুলো। তো কত করে বৃদ্ধি পাচ্ছে সেটাই হলো আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের জায়গায় লিখতে হবে। তো যদি 1 করে বাড়ে তাহলে তো আমরা গতদিন দেখেছিলাম, যদি 1 করে বাড়ে তাহলে a প্লাস প্লাস লিখতে হবে, যদি 2 করে বাড়ে তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস 2, এই পুরোটা লিখতে হবে। সরি, a ইজ ইকুয়াল টু a প্লাস 2, এই পুরোটাই লিখতে হবে। তারপরে যদি 3 করে বাড়ে তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস 3, এটা লিখতে হবে। এইভাবে a ইজ ইকুয়াল টু 4 করে বাড়লে a ইজ ইকুয়াল টু a প্লাস 4, এইভাবে লিখে যেতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে 1 করে বাড়ছে, এই জন্য আমরা এটা লিখবো কি a ইজ ইকুয়াল টু a প্লাস, সরি a প্লাস প্লাস, শুধু a প্লাস প্লাস লিখবো। আর যদি কমে তাহলে 1 কমলে a মাইনাস মাইনাস, যদি 2 কমে তাহলে a ইজ ইকুয়াল টু a মাইনাস 2, যদি 3 কমে তাহলে a ইজ ইকুয়াল টু a মাইনাস 3। তো এই প্রোগ্রামিং এর সিস্টেম ওয়েতে আমাদের প্রোগ্রামিং করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু একটা অঙ্ক দেখে আসি, এই ধারাটার অঙ্কটাই দেখে আসি যে এখানে এইটা আমাদের কিভাবে করতে হবে। ঠিক আছে, তো এইটা আমি কপি করে নিই, কপি করে নিলে এখানে কমেন্ট বক্সে আমি রেখে দিব আমাদের সূত্রটা। ঠিক আছে, 100 পর্যন্ত যেটা আছে। ঠিক আছে, তো এখানে এইটা পর্যন্ত আমাদের কি আসে, তো এটা আমি দিলাম। এখন এটা থেকে আমি কমেন্ট করে নিই। কমেন্ট করতে হলে কি করতে হবে? ডাবল স্ল্যাশ দিয়ে দিতে হবে। সেভ করে নিই। ঠিক আছে, তো এটা আমি সেভ করে নিলাম। এখন এখানে ডাবল স্ল্যাশ দেওয়াতে এটা কমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, কমেন্ট হয়ে গেছে। পরবর্তী নিচে থেকে আমি আমার প্রোগ্রামিংটা করব এখানে। তো ইনক্লুড stdio.h include conio.h void main। ঠিক আছে, void main, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট পরে ব্যাচ। তো এখন ওই ভয়েড মেইন, ব্যাচ, এগুলা এরপরে আমাদের মেইন স্ট্রাকচার অঙ্কটা স্টার্ট হবে। তো আমাদেরকে প্রোগ্রামিং এর প্রত্যেকটা যখন নিয়ম চেঞ্জ হয়েছে, যেমন প্রথমে ছিল a প্লাস বি প্লাস সি মানে যোগফল নির্ণয় বা যোগ বিয়োগ গুণ ভাগ টাইপের অঙ্ক, বা ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল, এই টাইপের অঙ্ক ছিল। পরবর্তীতে ছিল শর্তের অঙ্কের নিয়ম। তো প্রত্যেকটা নিয়ম চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু নিয়ম আছে যেগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম থাকে, আর প্রত্যেক নিয়মের ক্ষেত্রে সেম থাকে। যেমন যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এগুলা নর্মাল নিয়ম ছিল। কিছু যখন আমরা শর্তের অঙ্ক পড়েছি তখন শর্তের অঙ্কতে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আবার যখন আমরা আজকে ফর লুপের অঙ্ক করব তখন কিছু নিয়ম সবগুলা ফর লুপের ক্ষেত্রে সেমই থাকবে। তো এই জন্য আমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে স্ট্রাকচারটা কীরকম হয়। প্রথম অঙ্কটা দেখে নিলেই বাকি সবগুলোতে অঙ্কতেই স্ট্রাকচারটা সেমই হবে। ঠিক আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত সব অঙ্কতেই সেম, উপরের 3টা লাইন এবং নিচের 2টা লাইন। তখন এখন আমরা ওই ধারাটা, উপরের ধারাটার অঙ্কটা করব। তো উপরের ধারাটার অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে ইন্টিজার দিয়ে ভেরিয়েবল যেগুলো, যেটা আমরা ইউজ করব, a দিলাম। তারপরে এখানে 100 দেওয়া আছে, যদি 100 দেওয়া না থাকে তাহলে n নিতে হবে। ঠিক আছে, 100 দেওয়া থাকলে তো 100, আর এখানে ভেরিয়েবল নেওয়ার দরকার নেই কারণ 100 মান দেওয়া আছে, কিন্তু এখানে n দেওয়া আছে। n দেওয়ার মানেটা কি? আমি n দিলাম কেন? কারণ যদি n দেওয়া থাকে, কোনো মান দেওয়া না থাকে তাহলে কিভাবে করতে হবে? যদি মান দেওয়া না থাকে তাহলে এখানে n দিতে হবে, কারণ n এর মান আমরা জানি না। n এর মানটা ইনপুট নিতে হবে। এর মান তো আমরা জানি 1, কিন্তু n এর মানটা কিন্তু জানি না, তো আমি n এর মানটা ইনপুট নিতে হবে, আর কোনো কাজ নাই। তারপরে এখানে কাজ করতে হবে, সাম দিতে হবে, মানে যোগফল নির্ণয় করব আমরা। যোগফলটা কত আছে? ইনিশিয়ালি 0 আছে, মানে আমাদের ধরে নিতে হবে যে যোগফলটা 0 আছে, কারণ আমরা এখন যোগটুক কিছু করে নেই। যুগটুক কিছু করার আগে যোগফলটা 0 ধরে নিতে হবে। ঠিক আছে, এই ধারার অঙ্কের যদি যোগফল নির্ণয়ের অঙ্ক থাকে
যোগফল নির্ণয়ের অঙ্কের সবগুলাতে প্রথমে সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, ঠিক আছে। সাম ইজ ইকুয়াল টু, বা আমরা শিটে দেখবা তোমরা এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এটা তো ভেরিয়েবল, জাস্ট আমি এখানে সাম্বু বসাইছি কারণ এটা আমার লেখার সুবিধার জন্য, ঠিক আছে। তো গেল এটা। এখন এন এর মানটা তো আমরা জানি না, সামটা তো 0 ধরে নিলাম, এর মানটা তো আমাদের 1 আর এন এর মানটা আমরা জানি না, তো এখানে scanf %d তারপরে এন্ড এন এর মানটা আমরা ইনপুট নিয়ে নিলাম। তো এরপরের কাজটা কি? এরপরের কাজ হলো ফর লুপের কাজ, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়াল ভ্যালু a is equal to 1 সেমিকোলন a less than or equal n, ঠিক আছে, less than or equal n, তারপরে ইনক্রিমেন্ট a প্লাস প্লাস, ঠিক আছে। তারপরে হলো এখন আমাদের পালা হলো স্টেটমেন্টটা এখানে কি হবে বা কিভাবে আমরা অঙ্কটা করব সেটা বুঝে গেলে আর কোনো কিছুই লাগবে না এখানে, ঠিক আছে। কিভাবে আমরা অঙ্কটা করব সেটা বুঝে গেলে আর কোনো কিছু এখানে করতে হবে না। তো এখন আমরা কিভাবে যোগ করব এটা, যেমন আমরা ক্যালকুলেটরে প্রথমে বসাই কি 1 এর পরে যোগ 2 যোগ 3, এটা কিভাবে যোগ হয়। যেমন মনে করো যে এটা এখানে যদি আমরা একটু লিখি যে এটা এখানে 1, প্রথমে তো আমাদের সাম ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটার সাথে প্রথমে আমরা যোগ করব কত 1, ঠিক আছে, মানে যোগ করব 1, বের হবে কি যোগফলটা 1। পরবর্তীতে যেটা 1 মানে সামটা কিন্তু প্রথমে ছিল কত 0, 0 পরে 0 সাথে 1 যোগ করে সাম হয়ে গেছে এখন কত, ঠিক আছে। যেমন প্রথম মনে করো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এর মানটা ইজ ইকুয়াল টু সামই হবে, ঠিক আছে। যেমন বাম সাইডের সামটা হলো পুরাতন সাম এবং ডান সাইডের সামটা হলো নতুন সাম। তো প্রথমে সাম ধরে নিয়েছিলাম আমরা 0, তো 0 ধরে নেওয়ার পর 0 রে আমরা যখন ইয়ে করছি মানে 0 এর সাথে যখন এই এর মানটা যোগ করছি, এর মানটা প্রথমে কত ধরে নিয়েছিলাম আমরা, এর মানটা কত এখানে কি আসলে এখানে এর মানটা এখানে কি, এর মানটা 1, মানে প্রথমে ধরো ইনিশিয়াল ভ্যালুটা কত 1, তো 1টা আমরা এর মানটা ধরে নিয়েছিলাম, তো এর মানটাই এখানে বসবে। তো এই এর মানটা এখানে বসলো 1, এই এর মানটা এখানে 1 বসার পর, এর মানটা এখানে 1 বসার পর মানে ফলাফলটা বা যোগফলটা কত বাইর হলো 1 বাইর হয়েছে, ঠিক আছে। তাহলে মানে সাম যোগ করার পর পরবর্তীতে নতুন সাম কত বাইর হয়েছে 1 বাইর হয়েছে। তাহলে এর পরবর্তীতে যখন আমি যোগ করব অন্য একটা মান, তখন সাম কত বসবে 1 বসবে, কারণ সামের মানটা পরিবর্তিত হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি আবার একটু বলি, সাম যেটা আমি সাম ইজ ইকুয়াল টু 0 লিখলাম, 0তে যখন 1 যোগ হবে তখন কিন্তু সামের মানটা পরিবর্তন হয়ে 1 হয়ে যাবে। 1 এর সাথে যখন আমরা আবার এর মানটা পরিবর্তন করব, এর মানটা যখন পরিবর্তন করব, এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এর মানটা বৃদ্ধি পাচ্ছে 1 করে, ঠিক আছে। এর মানটা দেখো এখানে 1 করে বৃদ্ধি পাচ্ছে। 1 এর পরে কত আসবে 2 আসবে, তাহলে 2 যোগ করব আমরা এখন, যদি 2 আমরা লিখি তাহলে যোগফলটা কত আসে, 2 আর 1 মিলে 3 হবে। তাহলে এখন সাম কত, এখন সাম হলো 3, ঠিক আছে। এখন এর পরবর্তীতে সাম আমি কত বসাবো, এর পরবর্তীতে যখন সামের প্রয়োজন হবে তখন আমি 3 বসাবো, আর 3 পরবর্তীতে এর মানটা হবে 1 এর পরে 2 আসছে, 2 এর পরে কত আসবে, ধারাতে কত দেওয়া আছে 1 এর পরে 2, 2 এর পরে কত ধারাতে দেওয়া আছে 3 দেওয়া আছে ধারাতে, ঠিক আছে। তো আমাদের পরবর্তী মান আসবে 3। তো এই অনুযায়ী কাজ হবে, এই অনুযায়ী কাজ হলে আমাদের 3 3 6 মান আসে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের মানে সিস্টেমটা আর কি, মেকানিজম, মূল মেকানিজমটা। মানে আমরা কি করি, যেমন সামটা একটা কলসের মতো, ঠিক আছে, বা বালতি, ঠিক আছে। সামটা একটা কলসের মতো অথবা বালতি, ঠিক আছে, বা ঝুড়ির মতো, ঠিক আছে। এই একটা ঝুড়িতে মনে করো যে এই যে ধারাটা আছে এখানে, এই যে ধারাটা আছে এখানে, এই ধারাটা হলো একটা ঝুড়িতে 1 থেকে n পর্যন্ত সংখ্যা, মানে n পর্যন্ত মনে করো যে আপেলের সংখ্যাই ধরি আমরা, মানে n পর্যন্ত আপেল রাখা আছে। তো আমাদেরকে সমষ্টি যোগফল বের করতে হবে যে এখানে কতটা বা কত সংখ্যক আপেল এখানে রয়ে গেছে। তাহলে আমি আরেকটা
এখন একটা জুড়ি নিলাম যেটার নাম কি সাম, এবং আমি জুড়িতে কিছু রাখলাম না, মানে জুড়ির মানটা কত, 0। ঠিক আছে, যেমন আমি এখানে প্রোগ্রামিং আমি লিখে ধরে নিয়েছি যে সামের মান ইজ ইকুয়াল টু 0 বা জুড়িতে কিছু নাই। ঠিক আছে, এখন প্রথমে এখান থেকে এর মানটা 1 নিলাম, 1 নেওয়ার পর জুড়িতে রাখলাম, তাহলে জুড়িতে মান কত হলো, 1 হলো। ঠিক আছে, একটা নিলাম, নিয়ে রাখলাম, জুড়িতে মান হলো 1। এখন জুড়িতে কত আছে, 1 মান আছে, তাহলে সামের মানটা চেঞ্জ হয়ে গেছে না, মানে প্রথম যেটা আমি জুড়ি নিছিলাম 0, যেটাতে কোনো কিছু ছিল না, এখন এটাতে কি আছে, 1 আছে। ঠিক আছে, তো এরপরে আমি যখন আরেকটা মান নিব, 2 মানটা নিলাম, 1-এর পরে 2 নিলাম ধারা অনুযায়ী, যেমন 1-এর পরে কত আছে, 2 আছে, তো এই ধারা অনুযায়ী আমি যখন মানটা নিলাম তখন এখানে এই 1-এর সাথে 2 যোগ হয়ে 3 হয়ে গেল, তাহলে এখন আমাদের নতুন যে জুড়ি আছে এটার ভিতরে মানের সংখ্যা হতো 3। তো এইভাবে যখন আমি একটা একটা করে এই ধারা থেকে মান নিয়ে নিয়ে, প্রথমে 1 আছে 1 নিলাম, 1-এর পরে 2 আছে 2 নিলাম, 2-এর পরে 3 আছে 3 নিলাম, এইভাবে ধারা নিয়ে নিয়ে যখন আমি n পর্যন্ত যাব তখন এটা যোগ হয়ে হয়ে কিন্তু যাবে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের মেইন মেকানিজম, এটাই আমাদেরকে স্টেটমেন্টে বসাইতে হবে। সাম, পুরাতন সাম ইজ ইকুয়াল টু প্লাস এ ইজ ইকুয়াল টু নতুন সাম। ঠিক আছে, নতুন সাম পুরাতন সাম, একটু কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট শুধুমাত্র সাম প্লাস এ ইজ ইকুয়াল টু সাম, আর কিছু লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, একটু উল্টিয়ে লিখবো আর কি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, এটা একটু উল্টিয়ে লিখবো, মানে প্রোগ্রামিং এ আমি এটা এইভাবে লিখবো আর কি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ। ঠিক আছে, তারপরে সেমিকোলন, এটাই লিখবো। তো এখানে প্রথমে এই সামের মানটা 0 বসবে আর এই 1 বসবে, তাহলে সামের মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এর মান কিন্তু এক বাড়বে, প্রথম অঙ্ক কাজ করার পর এই ফর লুপটাই ব্যবহারই করা হয়েছে বারবার একই কাজ করার জন্য, কিন্তু এর মান তো বারবার 1 বসবে না, এর মানটা n পর্যন্ত যাবে, 1 করে বেড়ে বেড়ে যাবে। তো এর মানটা প্রথমে 1 বসছে, এরপরে আসবে কত, 1 বাড়লে 2 আসবে, 2 পরে আসবে 3, এরপরে আসবে 4, এরপরে আসবে 5, এরপরে আসবে 6, এইভাবে যাবে কত পর্যন্ত, n পর্যন্ত যাবে। ঠিক আছে, এইভাবে n পর্যন্ত যাবে। তো এর মানটা প্রথমে 1 বসবে, তো সামের সাথে 0-এর সাথে 1 যোগ হয়ে যেটা হবে এটাতে বসবে। পরবর্তীতে এর মানটা যখন 2 আসবে তখন আগের সাম ছিল 1, 1 এর সাথে 2 যোগ হয়ে 3 হয়ে যাবে। এরপরে আসবে 3, 3 এর সাথে আগের 3 বসে হয়ে যাবে 6। তো এইভাবে কাজ করতে থাকবে, এভাবে ফর লুপ তার মান ক্যালকুলেশন করতে থাকবে। ঠিক আছে, আমার কিছু করার নাই, আমি তো জাস্ট শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালুর মান দিছি, আমার শর্তটা কি দিছি আর কত করে বাড়ছে এটা দিছি, আর এখানে ক্যালকুলেশন কি হবে, সামটা ধরে নিছি 0, আর এই সামের সাথে আমার প্রত্যেকবার এই 1টা যোগ হবে, এর মানগুলা যোগ হয়ে যাবে। তো এটা n পর্যন্ত কাজ করবে, n পর্যন্ত কাজ করার পর যেটা হবে, যখনই দেখা যাবে যে n এর উপরে উঠে গেছে, n এর মান যদি 100 হয় তাহলে 100 পর্যন্ত যোগ করবে, আর 100 পর্যন্ত যোগ করার পরে যদি দেখে যায় যে 101 হয়ে গেছে তখন আর এই কন্ডিশন মিলবে না, আর কন্ডিশন না মিললে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর আমাদের কি করতে হবে, আর কিছু করার নাই, প্রিন্ট। এতক্ষণ যে যুগ হলো, এই এতক্ষণ যুগের বিষয়টা আমাদের কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। %d, এটা কি কোনটা পার্সেন্ট, পার্সেন্টটা হবে এখানে %d, আর প্রিন্ট হবে কি, বের হয়ে সেমিকোলন। তো এখানে এতক্ষণ এই ফর লুপের ভিতরে যে কাজটা হলো, বারবার একের সাথে 2 যোগ হলো, 2 এর সাথে 3 যোগ হলো, 3 এর সাথে 4 যোগ হলো, এইভাবে n পর্যন্ত যোগ হবে। যোগ হয়ে লাস্টে যখন দেখা যাবে যে n এর উপরে উঠে গেছে, মানে 101 হয়ে গেছে, 100 মানে 100, n এর মান যদি 100 হয় তাহলে এটার যদি 101 এর উপরে উঠে যায় তাহলে তো এটার কাজ করবে না, তখন কি আসবে, তখন মানে সাম ইজ ইকুয়াল টু, মানে আর যোগ হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আসবে, সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আসার পর এখানে কি হবে, সামের মানটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধাপেই বা এই সিস্টেমেই আমাদেরকে অঙ্ক করতে হবে, আর এই সিস্টেমে অঙ্ক করার পর আমাদের ফলাফল চলে আসবে। ঠিক আছে, তো দেখি আমি আমার এখানে কম্পাইল হয় কিনা। ঠিক আছে, তো কম্পাইল হচ্ছে, কম্পাইলে কোনো ভুল নাই, কম্পাইলে তো কোনো ভুল ধরা পড়ে নাই। তো আমি এখানে রান করলে যদি এখানে 100টা সংখ্যা 100 দিই তাহলে কিন্তু ফলাফল 5050 চলে আসে। ঠিক আছে, 5050 মানে 5050, 100টা সংখ্যার প্রথম 100টা সংখ্যার যোগফল হলো 5050। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, এখানে একবারই দিয়ে আমাদের চলে আসছে। এখন যদি n এর মান আমরা 50 দিতাম, 50টা সংখ্যা 1 2 3 4 5 6 50 পর্যন্ত সংখ্যা যোগ করলে যত আসার কথা ততই আসবে। ঠিক আছে, তো এটা অটোমেটিক্যালি এই সূত্রটা একটা মেশিনের মতো কাজ করে, তাহলে এই সূত্রটাই আমাদের মনে রাখতে হবে এবং এই মেকানিজমটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আগামী ক্লাসে আমরা এই ধরনের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা এটা যদি তোমরা পারো তাহলে পরবর্তী অঙ্কটা বুঝবে, আর যদি এটা না বুঝে থাকো তাহলে পরবর্তী অঙ্ক বুঝবে না। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।